আপনি এখানে? তুমি কি, হ্যাঁ? দুদিনের কথা বলে গোটা এক সপ্তাহ ধরে এখানে পড়ে আছো। না কোনো টেক্সট, না কোনো ফোন কলস। কি চাইছো তুমি? আমাকে পাগল বানাতে চাইছো? উজানের পিঠে দু হাত রেখে আরো শক্ত করে উজানের বুকে মুখ লুকিয়ে নিল হিয়া। শার্টের ফাঁকে মুখটা আলতো করে ঘষে নিয়ে বলল, সরি তো কি করব। এখানে একদম টেলিটকের নেট পাওয়া যায় না, বর্ডার এলাকা না। এখানে এয়ারটেলের ভালো সার্ভিস। তাই তো সকালে মামার সাথে মামার সাথে গিয়েছিলাম শহরের দিকে, যদি একটু কথা বলা যায়, কিন্তু আপনি ফোন ধরলেন না আর। তা অন্য কারো ফোন থেকে একটা কথা বলা যেত না? উজানকে আরো আরাম করে ধরে নিয়ে হিয়া বলল, কি বলে ফোনটা চাইতাম বলুন দেখি। আচ্ছা ওসব বাদ দিন, আপনি এখানে কি করে, আর কেউ দেখে ফেললে কি হবে বুঝতে পারছেন কিছু? আই ডোন্ট কেয়ার। কেয়ার না করলে কেয়ার করতে শিখুন। ভাইয়া জানলে না ধরে ফাটাবে দুজনকে। তোমার ভাইরে আমি ফাটাবো। দেখি, চলো এখন আমার সাথে। বিস্ময়ে উজানের বুক থেকে টুপ করে মুখ তুলে হিয়া বলল, যাবো মানে কোথায় যাব? বাড়ি যাবো, চলো। তোমাকে ছাড়া ভালো লাগছে না আমার আর। পাগল আপনি উজান স্যার, এই রাতে আমি কি করে আপনার সাথে? জানি না, বাইক আছে, আমার সাথে চলো। বাইক থাক আর উড়োজাহাজ, আমি কি বলে এখন বাড়ি ফিরবো বলুন দেখি, তাও আবার আপনার সাথে? তাহলে এখানে সারা রাত দাঁড়িয়ে থাকো আমার সাথে। হে বাবুদ রক্ষা করো, আপনি সত্যি পাগল হয়ে গেছেন উজান স্যার। প্লিজ আপনি বাড়ি ফিরে যান। আমি 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 কাল বিয়ে শেষ হলেই মামাকে বলবো বাসে উঠে দিতে, কেমন? না, আমি আর এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারবো না। এইটুকু তো তুমি বুঝো হিয়া। আপনি একটু বুঝুন না স্যার, এরকম অন্যায় আবদার করবেন না। এদিকে আবার মামির ডাক কানে পৌঁছতেই হিয়া কেঁপে উঠল। উজানের বুকের ঠিক মাঝে 5-6টা চুমু এগিয়ে দিয়ে ভয়ার্ত সুরে বলল, এখন দেখুন, ওদিকে মামি আমাকে খুঁজছে, আমাকে যেতে হবে, প্লিজ আপনি ফিরে যান। না। কেন বায়না করছেন বাচ্চাদের মতো? করলে করছি, তুমি এখন আমার সাথে ফিরবে, ব্যাস। কথাটা কঠোরভাবেই আদেশের হুমকিতে বলল উজান। একদিন দুদিন করে গোটা একটা সপ্তাহ মগের মুলুক নাকি। নিরুপায় হিয়া কি করবে এখন? কত কি প্ল্যানিং করলো, কাল বউয়ের সাথে নিজেও একটু লাল টুকটুকে বউ সাজবে, কত মজা করে পোলাও রোস্ট খাবে। আর এই খাটাসটাকে দেখো কি হুকুম করে বসলো। আর একটা দিন না দেখে থাকলে যেত না, চলে যেত। হুম, আহ কি মোর প্রেম, তার চাইতে একা ছিলাম, স্বাধীন ছিলাম। ধুর, এত পাগলামি করলে চলে? কি বলে বাড়ি ফিরবে এখন হিয়া? উজানের থেকে 1 ঘন্টার সময় চেয়ে নিয়ে উঠোন পেরিয়ে রোমে আসতেই চেপে ধরল মামি। পানি আনতে এতক্ষণ লাগে হিয়ার? যদিও বিয়ে উপলক্ষে বাড়িতে লোকজন আসা যাওয়া লেগেই আছে, আবারও কথা বানিয়ে বলতে হলো হিয়াকে। সাথে কান্নারত কণ্ঠে বলল তার নাকি শিশির ভাইকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে, বাড়ি ফিরতে চায় এখন। মামি ব্যাপারটা প্রথমে পাত্তা না দিলেও কিছু সময় বাদে সত্যি সত্যি হিয়াকে নাকের পানি চোখের পানি এক করে কাঁদতে দেখে মামা থেকে শুরু করে বাড়ির সবাই অস্থির হয়ে উঠল। সকাল থেকে বিয়ে খাবো বলে যেই মেয়ে সবার মাথা খাচ্ছিল, সে কিনা এই রাতেই বাড়ি ফিরতে চায়। আশ্চর্য। দেখ হিয়ামা, এখন তো অনেক রাত, বাস টাস কিচ্ছু পাবি না। আমি না হয় কাল সকালে উঠেই তোকে। না মামি, না মামা, আমার আজকেই বাড়ি যাওয়া লাগবে। কালকে কালকে কলেজে ফর্ম জমা দেওয়ার শেষ ডেট। আমি এক্ষুনি জানলাম সেটা। সকালে বাসে উঠলে তো আমি আর পৌঁছতে পারবো না। একটু আগে বললি শিশিরকে দেখতে ইচ্ছে করছে, এখন আবার বলছিস ফর্মের শেষ তারিখ। কি সত্যি আসলে? কোথায় কি সত্যি? যা সত্যি তাই তো বললাম, দুটোই ঠিক। তোকে তো তোকে তো এই রাতে আমি একা ছাড়বো না মা। আর আমিও এই অনুষ্ঠান ছেড়ে একা কি করে তোর সাথে কালকে সকাল ছাড়া। আর যদি তোকে আজকেই যেতে হয়, তুই না হয় বরং শিশিরকে ডেকে। না না না, তার কোনো দরকার নেই। বাইরে বাইরে ভাইয়ার বন্ধু উজান স্যার দাঁড়িয়ে আছে, ওনাকে বললেই আমাকে বাড়িতে দিয়ে আসবে। হিয়ার কথায় বিস্ময় তাকিয়ে উঠল মামা থেকে বাড়ির প্রত্যেকটা মুরব্বী। শিশিরের বন্ধু দাঁড়িয়ে আছে মানে, তাও আবার তাদের বাড়ির বাহিরে কেন? হিয়া বানিয়ে বলল উজান নাকি বর্ডার এলাকায় এখানে কোনো এক ফ্রেন্ডের সাথে মিট করতে আসে। উজানকে দেখতে পেয়ে হিয়া থামিয়ে দিয়ে বাহিরে দাঁড় করিয়ে রাখছে। উনি শহরেই ফিরছে বলেই হিয়াকেও সাথে নিয়ে যাবে। মামার আদেশে উজানকে ভেতরে নিয়ে আসা হলো। বাড়ির সবার তীক্ষ্ণ দৃষ্টি উজানের উপর। উজানের ওই লম্বা চওড়া দুধে আলতা গায়ের বরণ, সাথে সাদা শার্টের সাথে নীল জিন্সের একটা পার্সোনালিটি বেশ মনে ধরল সবার। মামা শিশিরকে
এ বিষয়ে কথা বলতে ফোন দিতেই কেঁপে উঠল হিয়া। ভাইয়াকে কি বলবে এখন সে? উজান চোখের ভাষায় আশ্বস্ত করলো আমি আছি। মামা শিশিরকে ফোন করে জানাতেই থমকে গেল শিশির। উজান ওর গ্রামের বাড়িতে হঠাৎ কি করতে? মামার থেকে ফোন নিয়ে উজান বলল সে নাকি এখানে ওর কোন ফুপুর বাড়িতে একটা কাজে এসেছে। পথে হিয়াকে দেখে থেমে গিয়ে কিছু বলতে যাবে অমনি হিয়া বায়না ধরে সে বাড়ি ফিরবে, তার নাকি কলেজে কি একটা কাজ আছে। শ্বাস টানল শিশির। হিয়ার উপর বিরক্ত হলো কিছুটা। হিয়ার মনের এই দোটানার জন্য মামাকেও সাফার করতে হচ্ছে, আরেক দিকে উজানকেও। মামারা সংকোচ বোধ করলেও শিশির তো জানে এই পৃথিবীতে তারপর আর যদি কেউ থাকে হিয়াকে নিরাপত্তা দেবার, সে আর কেউ না তার এই বন্ধু উজান। তাই শেষমেশ শিশিরের অনুমতিতে মামা রাজি হলো উজানের হাতে হিয়াকে ছাড়তে। বাইকের পিঠে চেপে সরু গলি বেয়ে বাইক চলতে চলতে এসে থামলো একটা সরু পথে, যার এক পাশ দিয়ে বয়ে গেছে আবারও সেই ধুধু অন্ধকার বিস্তৃত ধান ক্ষেত। আর এক পাশে ছোট ছোট দুটো টিনের দোকান, একটা যদিও বন্ধ, আরেকটা দেখা যাচ্ছে মৃদু আলোর চিহ্ন। কারেন্ট নেই, হারকিনের খুপড়িতে মিটমিটে জ্বলছে সেই আগুন। বাইকটা সেই দোকানের অপোজিটে একটু সাইডে দাঁড় করিয়ে রাখলো উজান। নেমে গিয়ে দোকানে এসে দাঁড়িয়ে একটা সিগারেট কিনলো, সাথে কিনলো হিয়ার জন্য একটা চিপস। লাইটারে সিগারেট ধরিয়ে হিয়ার কাছে এসে চিপসটা দিয়ে বাইকের নিচে আলতো হেলে বসলো সেই পিচ ঢালা পথে। গত এক সপ্তাহ ধরে না ছিল খাওয়া, না ঘুম, না এই সিগারেটটাই পারে পেটের ক্ষুধার সাথে শরীরের শান্তি মিটিয়ে মাথা ব্যথাটা কমাতে। রাগে ফসতে থাকা হিয়াও গট গট করতে করতে উজানের পাশে গিয়ে বসল। সামনে তাকিয়ে ওই বহুদূর আকাশের পানে তাকিয়ে রইল দুজন। মিটমিট তারা জ্বলছে মেঘের চাদরে, চাঁদের সরু চিকন ফালি দেখা যাচ্ছে, সাথে বইছে আগমনরত শীতের হিমেল বাতাস। ধান ফুলের গন্ধ সাথে সিগারেটের ধোঁয়া মিলিয়ে যেতে থাকলো হিমেল প্রকৃতির গোলজোরে। হিয়া চিপসের প্যাকেটটা কোলে রেখেই মাথা রাখলো উজানের বুকে, সাথে সাথে ওড়না দিয়ে চিপে ধরলো নিজের মুখ। ইস কি বিশ্রী এই সিগারেটের স্মেল। হাসরের ময়দানে না আপনার আর ভাইয়ার একটা ইবাদত কবুল হবে না, দেখবেন। নামাজ পড়েন অথচ সিগারেট খান, তার উপর আপনি একজন উডবি ডক্টর, আপনার সাথে এসব যায় না। সো হোয়াট? ডাক্তাররা কি মানুষ না? তার উপর আমি একজন ছেলে মানুষ। সিগারেট খাওয়া একটা আর্ট, তুমি বুঝবে না। ছি, লজ্জা করা উচিত আপনার। যে নিজের স্বাস্থ্য নিয়ে এত অসচেতন, সে যে কি করে পেশেন্টের শরীর স্বাস্থ্য ঠিক করবে উপর মাবুদেই ভালো জানেন। চুপ, বেশি বকবক করো তুমি আজকাল। ওয়েদারটা দেখেছো? এরকম সুনসান পরিবেশ, রাতের অন্ধকার, ঠান্ডা ঠান্ডা বাতাস, সাথে গার্লফ্রেন্ড আর একটা সিগারেট। বুঝো এই ফিলিংসটা? হ্যাঁ, আপনার এই ফিলিংসের চক্করে কতগুলো মিথ্যা বলতে হলো আমাকে। এখন যদি ভাইয়া বাড়ি গিয়ে জিজ্ঞেস করে কিসের ফর্মের শেষ তারিখ, তখন আমি কি বলবো? বলে দেবে কিছু একটা? আচ্ছা ঠিক আছে, আমি এখন বলে দেবো কিছু। হ্যাঁ ভালো। এখন এখানে কতক্ষণ বসে থাকবেন শুনি? কেউ এসে ধাওয়া করলে কি হবে জানেন? এটা কিন্তু আমাদের শহর না। হ্যাঁ, দৌড়ে পালাবো তখন। বাইক আছে না সাথে? বাইক আছে না সাথে? ভেঙচি কেটে কথাটা রিপিট করলো হিয়া। হিয়াকে রাগে ফুঁসতে দেখে আরও লেপটে ধরলো উজান। হিয়াকে আরও জ্বালাতে ধোয়া ছাড়লো হিয়ারই মুখের সামনে। রাগে উজানের শার্ট চেপে ধরে উজানের বুকের সাথে নাক চেপে ধরলো হিয়া। এত খারাপ এই মানুষটা, স্যার নামের অসহ্য মানুষ একটা। কলেজ থেকে ফিরে কোচিংয়ের উদ্দেশ্যে তৈরি হচ্ছে হিয়া। আকাশের অবস্থা খুব একটা ভালো না বিধায় চাচির তাগাদায় দ্রুত ব্যাগ গুছিয়ে নিয়ে লতার বাড়ির দিকে রওনা দিল সে। সত্যি আকাশ একদম কুচকুচে হয়ে আছে, সাথে ঝড়ো বাতাস। কোচিং আজকে হবে তো? আদৌ কেউ আসবে তো এই বৃষ্টিতে? হাঁটতে হাঁটতে লতার বাড়ির সামনে এসে লতা পাতা বলে ডাক পড়তেই ছাতা হাতে বেরিয়ে আসলো লতা। বিচলিত কণ্ঠে বলল, এ কি, রিক্সা ডাকিস নি? বৃষ্টি তো এই পড়তে শুরু করলো বুঝি? হ্যাঁ, রিক্সা তো এই হিয়ার জন্য রোজ রোজ গেটের কাছে দাঁড়িয়ে থাকে না। লতা এসে হিয়ার গাল দুটো টেনে দিয়ে বলল, কেন হতে যাবে বান্ধবী? তুমি তো তোমার জোয়ার ভাটাকে বলতে পারো একটা রিক্সা তোমার জন্য বুক করে রাখতে, যত খেয়াল রাখে তোমার। আমার জোয়ার ভাটা না তোমার ফয়সালের মতো বেকার না। উনি একজন অত্যন্ত ব্যস্তশীল একটা মানুষ, ওনার এরকম ফালতু কাজের সময় নেই। ব্যস্ত না চাই, পুরাই নিরামিষ একটা। নিজ মনে ফিস ফিস করে হিয়া বলল, উনি নিরামিষ নয় রে, উনি নিরামিষ হলে জীবনটা ধন্য হয়ে যেত আমার।
অনেক দূর হেঁটে একটা রিক্সা জোগাড় করতে সক্ষম হলো দুই বান্ধবী। বৃষ্টি ঝরতে শুরু করেছে ঝমঝম ধারাতে। রিক্সা থেকে অনেক কষ্টে এক লাফে কোচিং গেটের মুখে এসে দাঁড়াতেই একটা বীভৎস বাস পড়ল সামনের পোলটায়। লতার নামক চিৎকারে বাস পড়ার চাইতেও বেশি চটকে উঠল হিয়া। রাগে চোখ মুখ খিচে নিয়ে বলল, ধন্য হারামি, তুই তো নিজে হার্ট ফেল করবি সাথে আমাকেও তোর জন্য হসপিটালাইজড হতে হবে বেয়াদ্দব। ক্লাসে এসে দেখলো মোটে 4 জন স্টুডেন্ট বসে আছে একদম জানালার ধার ঘেঁষে। এরা হচ্ছে আলাদা গ্যাং, যাদের সাথে হিয়াদের তেমন একটা ভাব নেই। চিন্তায় পড়ে গেল লতা, ক্লাস কি আজ আদৌ হবে? সত্যি আর আজ ক্লাস হলো না। নীরব স্যার এসে দুটো অঙ্ক করতে দিয়েই ছুটি দিয়ে দিলেন। বৃষ্টি এই একটা ঘন্টায় অনেকটাই ধরেছে, এখন বাড়ি ফেরা যায়। লতাকে নিয়ে হেলে দুলে নিচে নামতেই আচমকা ঝড়ের বেগে উজান এসে উপস্থিত হিয়ার সামনে। একটু চমকে উঠল হিয়া। আজ তো উজানের কোনো ক্লাস নেবার কথা ছিল না তাদের আলাদা করে মিট করার কথা। তাহলে চোখের ইশারায় উজান বলল লতাকে পাঠিয়ে দিতে। সেই ইশারা বুঝতে বেগ পেতে হলো না লতার নিজেরও। রেগে উঠে হিয়াকে একটা চিমটি দিয়ে গটগট করে বাহিরে আসলো লতা। এখন এই বৃষ্টিতে যাও বাড়ি একা? আজ বাইক নিয়ে আসেনি উজান। মনে মনে যে এই লোকটার মাথায় কি চলছে সেই বুঝতে ব্যস্ত হিয়ার তুলতুলে মস্তিষ্কের সব নিয়রণ। কিন্তু না বোঝা গেল না কিছুই। উজান বেরিয়ে একটা রিক্সা ঠিক করলো। শুধু ঠিক না, এমনভাবে ঠিক করলো যে আগামী 1.5 ঘন্টার জন্য রিক্সা পুরো রিজার্ভ তাদের জন্য। বৃষ্টি আবার নামলেও রিক্সাকে থামলে চলবে না। বেশি টাকার বিনিময়ে রাজি হলেন মামা নিজেও। হিয়াকে নিয়ে রিক্সায় উঠিয়ে দিল উজান। রিক্সা চলল ভার্সিটির রাস্তা পেরিয়ে কোনো সেই নাম না জানা পথের দিকে। আবার বৃষ্টি শুরু হলো গুড়ি গুড়ি। ঝমঝম হলে বোধহয় আরও ভালো হতো। সামনের রিক্সার পর্দাটা দুপাশে গুজে দিয়ে উপরটা হালকা খোলা রাখলো উজান। হাইটে লম্বা থাকায় রিক্সার মাথার রডগুলো গিয়ে বারবার বাড়ি খেয়ে দিল উজানের শক্ত মস্তিষ্কে। রাগে কপাল কুঁচকে ব্যথায় বারবার আহ করল উজান। আর ফিক করে হাসতে থাকলো হিয়া। হাইট নিয়ে খুব গর্ব করতেন না, দেখুন এখন বেশি লম্বা হলেও দোষ। কোথায় আমার মাথায় লেগেছে? একটু হাত বুলিয়ে দিবা, তা না দেখি। উজান নিজের ডান হাতটা দিয়ে হিয়ার বাঁ হাতটা সম্পূর্ণ নিজের দখলে নিয়ে কোলের কাছে এনে রাখলো। আর বাঁ হাত পেছনে দিয়ে জড়িয়ে ধরল হিয়াকে। খানিকটা লজ্জা পেল হিয়া। মাথা নুইয়ে উজানের কাঁধে আলতো করেই মাথা রাখতেই এক ঝাঁক উড়ন্ত বাতাস এসে পর্দার সাথে সাথে উড়িয়ে দিল এই দুই প্রেমিকের অশান্ত মনকে। বাতাসটা তো ঠান্ডা হবার পরও হিয়ার তো এত গরম লাগছে কেন? কিছু বৃষ্টির ছাট এসে জমা হলো হিয়ার মুখে, কিছু বা উজানের এদিকের হাতটায়। উজান মজার ছলে হিয়ার পিঠে তার আঙুলের আঁকিবুকি সুরসুরি দিতেই লাফাতে শুরু করলো হিয়া। কিন্তু উজানের থেকে রেহাই মিলল না তার। এরকম করবেন না, মানুষ দেখবে তো। কেউ দেখবে না। আচ্ছা লোক তো আপনি, রিক্সা মামা বুঝে যাবেন। আরে আমি কি এমন করছি যে উনি বুঝলে সমস্যা? ইস, খুব বাজে আপনি। লতাকে এই মুহূর্তে থাকা লাগতো, থেকে দেখা লাগতো আপনি নিরামিষ না ছাই। তাই শালি সাহেবা কি আমাকে নিরামিষ ভাবে নাকি? মনে করে আপনি কোচিংয়ে আর সবার সাথে যেরকম গম্ভীর একটা রাফ অ্যান্ড টাফ অ্যাটিটিউড নিয়ে ঘোরেন, আমার সামনেও সেরকম ঠিক। তাই? সে তো আর জানে না। না না না, তাদের বদমেজাজি হিটলার স্যার আমার সামনে আসলে ওনার সব ব্যক্তিত্ব ভুলে গিয়ে ছোট বাচ্চার থেকেও বাচ্চা হয়ে যায়। আগে কি হতাম? তুমি তো আমাকে মাথায় তুলছো। উজানের বুকে একটা কিল বসিয়ে হিয়া বলল, কি খারাপ আপনি উজান স্যার। আচ্ছা ওসব বাদ দাও। সামনের সপ্তাহ থেকে হাফ ইয়ারলি পরীক্ষা, সব ক্লিয়ার আছে তো? আছে ওই আর কি। ওই আর কিটা আবার কি জিনিস হিয়া? এখনো এত গা ছাড়া তোমার? একটু তো সিরিয়াস হবে এবার। আর তোমাকে যেই সাজেশনগুলো কিনে পড়তে বলেছিলাম বাসায়, সেগুলো তো এখনো কেননি নিশ্চয়ই। শিশির সময় না পেলে আমাকে বলতো অ্যাটলিস্ট একবার, আমি কিনে নিয়ে যেতাম। ও আরে বাবা, কিনেছি তো। আর আপনি কত বই কিনে দেবেন বলুন তো? ভাইয়া কিন্তু খুব রাগ হয় আমার সাথে। তুমি বলতে যাও বা কেন? শিশির তো আর তোমার টেবিল এসে চেক করে না, তাই না? রেগে উঠে আঙুল নাড়িয়ে নাড়িয়ে হিয়া বলল, একটা কথা বলি, এই ঘুরতে এসে যদি এখনো আপনি বই খাতা পরীক্ষার রেজাল্ট এগুলো নিয়ে পড়ে থাকেন তো বলুন, আমি নেমে যাই রিক্সা থেকে। অসহ্য একেবারে। আচ্ছা সরি, কিন্তু তোমাকে তো একটু বুঝতে হবে, বাড়িতে তো কোনো কাজ করো না সারাদিন, তা সে সময়টা পড়লেই তো অনেকটা আগায়।
আমি কি নামবো রিক্সা থেকে? নামবো আমি? রাগে হিয়া রিস্কা মামাকে পেছন থেকে ডেকে দিয়ে বলল, মামা, রিক্সা থামাও তো। আমি নামবো। কি হলো, থামাও। সপাটে হিয়ার মুখ চেপে ধরে উজান রেগে গিয়ে বলল। চলো তো মামা, তুমি একদম রিক্সা থামাবে না। মামা হেসে দিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে চলতে শুরু করলো সামনে। এদিকে হিয়ার মুখ থেকে হাত সরিয়ে উজান ফোড়ন কেটে বলল, ভালো কথা বললে তো গায়ে ফোসকা পড়ে আপনার। এসব শুনবেন কেন? রাগে গর্জে উঠল হিয়া। মুখ ফুলিয়ে হাতে হাত গুটিয়ে নিয়ে চুপচাপ বসে রইল। ঠিক করলো পুরো রাস্তা আর কথাই বলবে না এই বাজে লোকটার সাথে। হিয়াকে এইরকম মুখ ফুলিয়ে রাখতে দেখে মুচকি হেসে দিল উজান। দেখি কতক্ষণ না এই কথা না বলে থাকতে পারে তার পিচ্ছি হিয়া রানী। একটু পরপর উজানের দিকে তাকাতেই আরও ক্ষেপে উঠছে হিয়া। তাকে রাগিয়ে দেখো কেমন করে হাসছে, কত খারাপ। ফোনটা পকেট থেকে বের করে মিনারেল জুম গানটা প্লে করলো উজান। ইতিমধ্যেই গানের তালে বৃষ্টিও খুব জোরে ঝমঝমিয়ে পড়তে শুরু করেছে। রিস্কা মামা খুঁজছে একটা নিরাপদ আশ্রয়, যদি রিস্কাটা একটু কোথাও থামানো যায়। বাতাসও বইছে সেই দমকা, পর্দা উড়ছে পরপর শব্দ করে। বৃষ্টির ছাট গায়ে মাখতেই শিউরে উঠছে হিয়া। রাগান্বিত হিয়ার পেছনে হাত দিয়ে সুরসুরি দিতেই মুখ টিপে হাসতে লাগলো হিয়া। উসখুস করলো ঠিকই, কিন্তু না, হেরে গেলে চলবে না। উজান হিয়ার গলা, পিঠ, কোমর সব জায়গায় সুরসুরি দিতে থাকলো আর গানের সাথে নিজেও গুনগুনিয়ে গান শুরু করলো। এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে, হারিয়ে চোখের যত ঘুম ঝুম। উজানের গান শুনে হেসে দিল হিয়া। হিয়ার খিলখিল হাসিতে আনন্দের ঢেউ উঠল উজানের সারা শরীরে। মুঠোভর্তি এক খাপলা বৃষ্টির পানি হিয়ার মুখে ছিটিয়ে দিতে আরও হেসে দিল হিয়া। তবে রে, তাকে ভিজিয়ে দেয়া হচ্ছে। আমাকে ভিজিয়ে দিলেন তো, আমি কিন্তু ছাড়বো না। দেবো ভিজিয়ে আপনাকে। দেবো ভিজিয়ে আপনাকে। উজান স্যার এরকম করবে না। আমি ভিজে যাচ্ছি তো। থামুন এবার। তবে রে। বলে হিয়া পুরো রিস্কার হুড খুলে দিল। এবার যা ভিজেছি যখন পুরোটাই ভিজে, সাথে ভিজিয়ে দেই এই উজান নামক জোয়ারটাকে। ঝমঝমিয়ে বৃষ্টিতে মুহূর্তেই ভিজে গেল উজান হিয়া। উজানের হাতের ফোনটা টপাটপ হিয়ার ব্যাগে ভরে দিল উজান। রাস্তাঘাটের কিছু মানুষ ড্যাব ড্যাব চোখে তাদের দিকে তাকিয়ে আছে এদের এই পাগলামি দেখে। হিয়া রিস্কার হুড ওঠাতে চাইছে, কিন্তু উজান আর ওঠাতে দিচ্ছে না। এই ঝরা বর্ষায় এভাবে ভিজতে ভালোই লাগছে যেন। শহরের এদিকে বৃষ্টি ধরছে প্রায় মিনিট 10 হলো। সূর্যের চিকন কিরণ দেখা মিললেও ঝিরিঝিরি বৃষ্টির একটা হালকা আমেজ আছে প্রকৃতির কোল জুড়ে। ক্লাস শেষে শিশিরের হাতে হাত ধরে রাস্তায় হাঁটছে রোদ। ভালোই লাগছে এই বৃষ্টি ভেজা রাস্তার স্বাদ নিতে, তাও আবার প্রিয় মানুষটার হাত ধরে এভাবে। এটা যেন আলাদা একটা শান্তি। হঠাৎই হাঁটতে হাঁটতে শিশির বলে লাফিয়ে উঠল রোদ। হকচকিয়ে রোদের দিকে তাকিয়ে শিশির বলল, এরকম করে ডাকছো কেন? আমি তোমার সাথে আছি। রোদ একটু আদুরে হাসি টেনে বলল, একটা কদম ফুল পেড়ে দাও না প্লিজ। রোদের ইশারায় সামনের গলির দিকে তাকাতেই শিশির দেখল একটা বিরাট কদম গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে কদম বিলাসে ভরিয়ে তুলেছে চারপাশ। যদিও কদমের এই গন্ধটা নাকে এসে বড্ড যন্ত্রণা দিল শিশিরের, কিন্তু কি আর করার, রোদ পাখির আবদার, সেটা কি না শুনলে রোদ তাকে রেহাই দেবে এত সহজে? রোদের সাথে সেই পিচ্ছিল রাস্তা পেরিয়ে কদম গাছের সামনে এসে দাঁড়ালো শিশির। মাথা উপরে তুলে দেখলো সব ডাল একদম উঁচুতে, আর যেই একটা ডাল একটু নিচুতে ঝুলছে সেটা হাতে পাবে কিনা সন্দেহ। এত দূর কি করে হাতে পাবো রোদ? কি করে পাবে আমি জানি না। বর্ষার প্রথম কদম আমি তোমার কাছেই চাই, ব্যাস। তুমি আর তোমার জেদ। এখন আমি কিভাবে এটা? লাভ দাও। হ্যাঁ, লাভ দিই আর স্লিপ কেটে পড়ে যায়। দেখতেছো রাস্তাটা কেমন হয়ে আছে। তারপর আমি জানি না, তুমি আমাকে কদম পেড়ে দাও। দাও মানে দাও। রাগে রোদের চুল টেনে দিয়ে উপরে তাকিয়ে রইল শিশির। এখন এই কদম কি করে পারবে সে? এক দুবার পা উঁচু করে সাহস করে লাফ দিয়ে ডালটা ধরতে চেষ্টা করলো ঠিকই, কিন্তু হাতে এসেও আসলো না আর কদম ফুলটা, বরং কিছু পানি ঝরে পড়লো সেই বৃষ্টি ভেজা ডাল থেকে। আরও একবার চেষ্টা করেও পারল না শিশির। পাটা হড়কে গেল কিছুটা, কিন্তু রোদ তাকে দু হাতে ধরে সামনে নিল। তো কি করবো এখন? ঠিক আছে চলো। মনটা খারাপ করে কথাটা বলল রোদ। রোদের মন খারাপটা বুঝতে বেগ পেতে হলো না শিশিরের। কি একটা ভেবে নিয়ে বলল। এদিকে আয় তো। রোদ শিশিরের দিকে এগিয়ে এসে বলল,
কি? শিশির হাসি টেনে বলল। আমি আপনাকে ভাসিয়ে তুলছি, আপনি হাত বাড়িয়ে পারুন তো ফুলটা। মুখে এক বালতি হাসি টেনে রোদ লাফিয়ে উঠল। আরে ব্যাস, এই বুদ্ধিটা আমার মাথায় আসলো না কেন? চটপট রোদের কোমর পেঁচিয়ে রোদকে উপরে ভাসিয়ে ধরল শিশির। এই তো কি সুন্দর, এখন ডালটা হাতে আসলো রোদের। রোদ কদম ফুলটা ছিঁড়ে একটা ঝাড়া দিল ডালটায়, সাথে সাথে গাছের ডালটায় লেগে থাকা সব বৃষ্টির পানি টপ টপ করে পড়ল দুজনের গায়ে। এই পাগলি, কি করছিস? ভিজিয়ে দিবি নাকি? দারুণ না দেখো, মনে হচ্ছে মুক্ত ঝরছে। হ্যাঁ, আর তোর ওজন দেখছিস মোটি, ফেলাই দেবো কিন্তু এবার আমি। দাঁড়ো দাঁড়ো, আরেকটু, আর একটা পারি না, আরেকটু তোলো তো। রোদ নিয়েছো না একটা? আর কত? মানুষ দেখুক এরপর। রোদ কথা শুনছে না, একটা পাড়ার পর পর হাত বাড়িয়ে যতটা পারছে ততটাই কদম লুফে নিচ্ছে। এদিকে রোদকে এভাবে তুলে ধরে নিজেকে সংযত রাখতে বড্ড কষ্ট হচ্ছে শিশিরের। শিশিরের মুখ বরাবর ডুবে আছে রোদের মাঝ কোমর। ইচ্ছে তো করছে গিলে খাই মেয়েটাকে, নিজে তো পাগল হয়েছে, এবার আমাকেও পাগল করে দেবে। এদিকে ফুল পাড়তে পারতে কোথা হাতে কদম গাছের মালিকের সতর্কতার হুঙ্কার। কে রে, কে আমার গাছের ফুল ছিঁড়ছে এই বৃষ্টি বাদলে? কানে পৌঁছতেই হকচকিয়ে শিশিরের কোল থেকে নেমে পড়ল রোদ, আর এক দৌড়ে শিশিরের হাত ধরে পালিয়ে গেল সেই গলি ছেড়ে সামনের গলির মুখে। যাক, কদম ফুল তো পাওয়া হলো এতগুলো। একদিনের বৃষ্টি বিলাসে নিজেদের বিলিয়ে দিয়ে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি সব বাঁধিয়ে ফেলেছে উজান। ভোররাত থেকে কাঁপুনি দিয়ে জ্বর, তার সাথে নাক দিয়ে পড়ছে টপ টপ পানি। গা পুড়ে যাচ্ছে, বমি যদিও এখনও হয়নি, কিন্তু শরীর ছেড়ে একদম নেতিয়ে পড়ছে পুরো। তার ওপর বাড়িতে নেই তার মা। চাচির হাতে উজানের দায়িত্ব দিয়ে উনি গত এক সপ্তাহ ধরে নিজের বাবার বাড়িতে আছেন। এদিকে চাচিও সকাল সকাল বেরিয়েছে সেই কোনো এক কাজে। এখন যে বেলা 12টা, তবুও তার আসার নাম নেই। এদিকে ভোররাত থেকে ভাইয়ের সেবা করতে করতে ক্লান্ত রোদ পাখিয়ে সিয়াম নবাব জাদা তো পড়ে পড়ে ঘুমোচ্ছে। কাকে ডেকেই বা একটু সাহায্য চাবে সে শুনি। উজানের জন্য আদা দিয়ে চা নিয়ে এসে উজানের মাথার কাছে বসলো রোদ। থার্মোমিটার দিয়ে চেক করে দেখলো এখন অনেকটা কমে গেছে তার ভাইয়ের এই অসময়ের জ্বর। নাকটা কাপড় দিয়ে মুখ করে টেনে নিয়ে উজান চাটা মুখে দিতে দিতে কাঁপতে শুরু করে বলল। হিয়া আজকে আসবে না পড়তে রোদ। কপট রেগে গিয়ে রোদ বলল। কেন? ভাই বোনের সেবায় মন ভরছে না যে বউয়ের খোঁজ লাগাইছো তুমি? হেসে উঠল উজাত, চাটা আরেক ঢোক চুমুক দিয়ে বলল। এত সুন্দর চা বানাস কি করে শুনি? শিশিরের তো কপাল খুলে গিয়েছে দেখছি, বউ যে রূপবতীর সাথে এত গুণ তার। ভেঙচি এঁটে দিয়ে রোদ বলল। কেন, ফোসকা লাগে তোর? উজান গায়ের কম্বলটা ভালো করে মুড়ে দিয়ে বলল। ফোসকা লাগবে কেন? আমি আমার পিচ্ছিকে দিয়ে কোনো কাজ করাবো নাকি? ইয়াকে কত আদরে রাখবো জানিস? সে তো আমিও আমার ননদিনীরে আদরে রাখবো, কিন্তু তার জন্য আগে শিশির নামক পাহাড়টা টপকাতে তো হবে তোমায়, বুঝলা? সে আর এমন কি হাতি ঘোড়া গাছ। যদি শিশির না রাজি হয় তখন তখন সেই পাহাড় টপকাবে কেমন করে শুনি? কাট কাট কণ্ঠে উজান বলল। টপকাতে পারবো না তো কি হয়েছে? দরকার পড়লে সেই পাহাড় আমি কেটে ফেলবো। রাগে এসে উজানের গলা চেপে ধরল রোদ। নিজেকে সামলাতে না পেরে উজানের হাতে থাকা মগ থেকে অনেকটা চা পড়ে গেল সাদা কম্বলটায়। আরও জোরে গলা চেপে ধরে রোদ বলল। ভুলেও যদি আমার শিশিরের দিকে তাকিয়েছিস না, এই গলা টিপে তোকে খুন করে দেবো আমি, বেয়াদব। কি ডেঞ্জারাস মেয়ে তুই রোদ। প্রেমিকের জন্য ভাইকে খুন করবি তুই? ব্রেকিং নিউজটা কিন্তু জোস হবে, তাই না? বল। রাগে খেপে উঠে রুম থেকে বেরিয়ে আসলো রোদ। আস্তে আস্তে বলল। হ্যাঁ, খুব জোস হবে। যা খুশি কর গিয়ে। আর যদি ডেকেছিস কিছু লাগলে, বেয়াদব। হেসে দিয়ে আবার কম্বল মুড়ি শুয়ে পড়ল উজান। জ্বর কমলেও গা ব্যথা আর দুর্বলতা আছে এখনও অনেকটা। পাগুলো তো ব্যথায় কটকট করছে যেন। রোদের হাত ছিলে আছে আদা কাটতে গিয়ে, না হয় রোদই টিপে দিত। এই ব্যথায় কাতর বাজোরা, শরীরটাও তো গটগট কাঁপছে এখন। বেলা তো বেরিয়ে আসলো, আর কখন পড়তে আসবে হিয়া? কলেজও তো বন্ধ আজ, তাহলে এত দেরি হচ্ছে কিসের জন্য শুনি? মোহিনী আর ঝিনুক মিলে 10 মিনিট হলো পড়তে এসেছে, আর 10 মিনিট বাদে লতাসহ রোদের বাড়িতে পড়তে আসলো হিয়া। এসেই শুনতে পেল তার স্যারের এই মর্মান্তিক অবস্থা, যেখানে আরও মশলা ঢেলে রসালো বানানোর রোদ। মুহূর্তেই কান্নারত হয়ে পড়ল হিয়া। সব সব আপনার জন্য, সব। কাল ওভাবে হুট করে না ফেলে দিলে আজ এই অবস্থা হতো না স্যার।
কী দরকার ছিল ওভাবে বৃষ্টিতে ভেজার? রোদের থেকে পারমিশন নিয়ে উজানকে দেখতে গুটি গুটি পায়ে রুমে আসলো হিয়া। লতাকে বলল, মেহুদের গিয়ে বলার দরকার নেই, আমি এসেছি। লতা হিয়াকে অভয় দিয়ে বলল, যা তো গিয়ে আমার ওজন জেজুর জোয়ারটা একটু নামিয়ে দে দেখে, এই দিকটা আমি দেখছি। শ্বাস ছাড়ল হিয়া। সত্যি জীবনে মনের মতো এরকম একটা বন্ধু পাওয়া অনেক ভাগ্যের বিষয়। সবার কপালে এই সুখ জোটে না। এই পাতার বাচ্চা লতার জন্যই তো সে বেঁচে যায় চিরকাল। কম্বল মুড়ে দিয়ে তরতর করে কাঁপছে উজান, আর নাক টানছে ছ্যাঁত ছ্যাঁত শব্দ করে। গুটি গুটি পায়ে রুমে এসে অস্ফুট কণ্ঠে উজানকে ওজান স্যার বলে ডাকতেই কেঁপে গিয়ে উঠে বসলো উজান। আরে তার পিচ্ছি যে, এত দেরি হলো এই অসুস্থ স্যারের কাছে আসতে শুনি। কি বলতে গিয়ে কেঁদে দিল হিয়া। ভয় পেয়ে ব্যথা পায়ে উঠে দাঁড়ালো উজান। হিয়া কি ভয় পাচ্ছে? কাছে যে এভাবে উঠে গিয়ে কান্নারত হিয়াকে শান্ত করতে গিয়েও ব্যথা হলো উজানের। কি করবে এখন? রোদকে ডাকবে? উপায়ন্তর না পেয়ে দরজা লাগিয়ে হিয়াকে এসে নিজের প্রশস্ত বুকে জাপটে ধরল উজান। কি হয়েছে তার এই পিচ্ছি পাখিটার শুনি? হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে উজান বলল, এরকম করে কাঁদছো কেন তুমি? কিছু বলেছি আমি? কিছু কিছু দোষ করেছি হিয়া? আহ্লাদে আরো গদগদ হয়ে উজানকে শক্ত করে মুড়িয়ে নিল হিয়া। কান্নারত কণ্ঠে বলল, সব আমার জন্য, সব সব সব। কত জ্বর এসেছে আপনার, আর আমি কেন বলেননি আমাকে যে আপনার এত জ্বর? আমাকে ভরসা হয় না আপনার, তাই না? রোদ আপু সব বলেছে আমাকে। কত কষ্ট পাচ্ছিলেন আপনি আর আমি। কান্নারত হিয়ার মুখটা দু হাতের তালুতে তুলে ধরে উজান বলল, থোর বোকা, এই জন্য কাঁদছো তুমি? আমি ভাবলাম দেখি, চোখ মুছো। হিয়া আমি রাগ হচ্ছে কিন্তু চুপ করো। আপনি এখনো ডক্টরের কাছে না গিয়ে বাড়িতে কি করছেন? দেখি কত জ্বর আপনার। কপালে হাত বুলিয়ে উজানের জ্বর মাপল হিয়া। দেখেছেন কপাল পুড়ে যাচ্ছে, চোখগুলো কালো হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে আপনার, তাই না? আমি 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 ভাইয়াকে ডাকবো, ডেকে বলবো আপনাকে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে। ওটাই বরং ভালো হবে। একটু দাঁড়ান আপনি। হিয়া তড়িঘড়ি করে ব্যাগ থেকে ফোন বের করতেই অস্থির হিয়াকে থামিয়ে দিল উজান দিয়ে বলল, এখন কি কান্নাকাটি করে যাবে এভাবে তুমি? একটু সেবা যত্ন করলেই তো জ্বরটা সেরে যায় আমার। হিয়া বলল, কি করতে হবে বলুন? আপনার এই জ্বর সারাতে যা করতে হবে সব সব করবো আমি। হেসে দিয়ে উজান বলল, বেশি কিছু না, একটু এই পাগুলো টিপে দেবে প্লিজ, প্রচন্ড ব্যথা হচ্ছে শরীরটা। হিয়া চোখের পানিটা মুছে দিয়ে বলল, আপনি বসুন, আমি দিচ্ছি টিপে। কিন্তু কেউ এসে দেখলে? উজান বিছানায় শুয়ে গিয়ে বলল, বাড়িতে আপাতত দেখার মানুষ নেই, চাচি আম্মু সবাই বাইরে। একটু স্বস্তি পেয়ে উজানের পায়ের ধার ঘেঁষে উজানের পা দুটো নিজের কোলে আঁকড়ে ধরল হিয়া। সত্যি এই একদিনের জ্বরে উজানের শরীরের প্রত্যেকটা রগ শিরা উপশিরা ব্যথা দিচ্ছে। না হয় নিজের পিছেকে দিয়ে এই কাজ করায় উজানের পায়ের পাতা থেকে শুরু করে হাঁটু অবধি খুব যত্নে ভরে টিপছে হিয়া। সাথে ফেলছে এক দু ফোঁটা নোনা জল। কোনো কালে ওই অহেতুক ভিজতে গেল দুজনে। খুব কি দরকার ছিল? না তো। তাহলে উজান হাত বাড়িয়ে দিয়ে আলতো সুরে হিয়াকে বলল, হিয়া হাত। চোখ মুছে উজানের হাত এসে টিপে দিতে শুরু করলো হিয়া। এর পরপর হাত, গলা, পিঠ সব টিপে দিয়ে পেছন ফিরল উজান। আর পেছন ফিরতেই হিয়ার চোখ ভর্তি পানি দেখে আবারও অবাক হয়ে গেল উজান। এ কি, হিয়া এখনও কাছে? কান্নারত হিয়াকে নিজের বুকে এনে ফেলল উজান। আস্তে পিস্তে জড়িয়ে ধরে কম্বলটা নিজেদের গায়ে মেলে দিতেই চোখ ঠিকরে বেরিয়ে আসলো হিয়ার। উজান হিয়াকে নিজের বুকে মুড়িয়ে নিয়ে বলল, সরি, পারমিশন না নিয়ে জড়িয়ে ধরবার জন্য। তাহলে এই পিচ্ছিটার কান্না থামানোর আর কোনো অপশন দেখছি না হাতে। সত্যি তো, এখন কোথায় কাছে হিয়া? শুকনো ঠোঁটে শূন্য বুকে আমতা আমতা করে হিয়া বলল, মানে বলছি কি স্যার, বাইরের রোদ আপু আছে, আমি যাই এখন, পড়তে বসতে হবে। তাই? কি পড়াচ্ছে রোদাপু তোমায় এখন? ত্রিকোণমিতি, সাইন কস থিটা। উজান হিয়ার চুল পেঁচিয়ে নিতে নিতে বলল, ও, আমি পড়িয়ে দিই না হয় আজ। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। হেই তো, দ্যাটস গ্রেট। একটা বড় তপ্ত শ্বাস ফেলল হিয়া। ইস, কোন অসভ্যের পাল্লায় যে পড়তে হয়েছে তাকে। কি হবে এখন? উজান হিয়াকে জড়িয়ে নিয়ে বলল, এখন আমি তোমার উষুম নেব, সো একটা কথা বলবা না? কথা বলবে কি হিয়া? বলার মতো পরিস্থিতিতে থাকলে তো হিয়া বলবে।
হঠাৎই কলিং বেলে লাগাতার শব্দে আসি আসি বলে গেট খুলে দিতেই চমকে উঠল রোদ। শিশির এই অসময় টপাটপ গেট লাগিয়ে দিয়ে দরজার শিকি আঁকড়ে জোরে জোরে শ্বাস টানতে শুরু করলো রোদ। শিশির এই অসময় কি করতে আসছে বাড়িতে, এখন কি হবে? উজান তো হিয়াকে নিয়ে। মনে সাহস জুগিয়ে আবারও দরজা খুলে দিয়ে একটা হাসি দিল রোদ। শিশির মুখটা খুলে কিছু বলতে যাবে, অমনি শিশিরের গাল দুটো বাচ্চাদের মতো টেনে ধরে ফটাফট কণ্ঠে রোদ বলে উঠল, তুমি জাস্ট 2 মিনিট দাঁড়াও, আমি এসে দরজা খুলে দিচ্ছি আমার জান্টুস। ভ্রু উপরে তুলে বোকা বনে গেল শিশির। রোদের মাথা ঠিক আছে তো, নাকি ভাইয়ের সেবা করতে করতে নিজেও জ্বর বাঁধিয়ে বসে আছে? স্ট্রেঞ্জ। রোদ মোহিনীদের ছুটি দিয়ে দৌড়ে এসে উজানের রুমের দরজা ধমাধম করে ধাক্কা দিয়ে এক লাফে শোয়া থেকে বিছানায় উঠে বসলো হিয়া। এদিকে উজান সাহেব তো হিয়ার শরীরের উষ্ণ নিতে গিয়ে কখন যে ঘুমের রাজ্যে ডুবে গেছে সে হুঁশ নেই। আর রোদের লাগাতার ডাকে গায়ের ওনাটা ঠিক করে নিচে নেমে উজানের কাঁধ ঝাঁকিয়ে দিয়ে ডাকতে শুরু করলো হিয়া। কিন্তু এনাকে দেখো, ওঠার কোনো নামই নিচ্ছে না। স্যার দয়া করে উঠুন না প্লিজ, রোদ আপু ডাকছে তো। উজান স্যার উঠুন না। আরে কি মুশকিল স্যার। গা আড়মোড়া দিয়ে ঘুমটা চোখ থেকে তাড়ালো উজান। ইস, কি সুন্দর একটা ঘুম লেগে আসছিল চোখে। আর সবাইকে দেখো। উজান উঠে হিয়াকে দরজার আড়ালে রেখে দরজা খুলে দিতেই রোদ হাঁপিয়ে বলে উঠল। শরীরটা একটা বিরাট মোচড় দিয়ে উজান বলল, কি শিশি করছিস রোদ? আরে শিশির আসছে, হিয়াকে বের কর জলদি। উপর থেকে হাত নামিয়ে ভ্যাবাচাকা খেয়ে বসলো উজান। শীত বলে কপালে হাত দিয়ে হিয়াকে বের করতে যাবে, অমনি শিশির এসে হাজির ঠিক রোদের সামনে। চোখ বড় বড় করে এই মুহূর্তে তাকিয়ে আছে রোদ। কি জবাব দেবে এখন শিশিরকে? শিশির কি হিয়াকে দেখেছে না দেখেনি, কোনটা? তুমি এখানে, আমি না দরজা লাগিয়ে দিয়ে আসলাম। চোখের করুণ ইশারায় বোনের কাছে সাহায্যের আবেদন করল উজান। রোদ কপাল কুঁচকে জানান দিল এটাই লাস্ট, কিন্তু উজান মাথা দুলিয়ে নিজ মনে বলল, কে মেরি প্যারি বেহনা। শ্বাস সেরে শিশিরকে টেনে হেসে নিজের রুমে নিয়ে এসে দরজা লাগিয়ে দিল রোদ। একটানে শিশিরকে ফেলল নিজের বেডের ওপর, আর ফেলেই বেষ্টন তৈরি করে বসে পড়ল শিশিরের ওপর। এই তিনটে ঘটনা এমনইভাবে আর এতটা দ্রুত ঘটল যে ঘটনা আদৌ কী হচ্ছে সেটা বুঝতেই পুরো সময় পেরিয়ে গেল শিশিরের। সে তো এসেছিল তার অসুস্থ বন্ধুকে দেখতে, আর এদিকে রোদ কি না তাকে এভাবে। অপর প্রান্তে উজানের এই ছেলে মানুষের জন্য হাজারটা বকা দিতে থাকলো হিয়া। হালকা শাসন করে বলল, আর কখনো যদি এরকম দেখেছি না, আর আসবই না আপনার বাড়িতে। আমি কি জানতাম শিশির আসবে? বিপদ না বলে কয়ে আসে না। খুব তো আমার সামনে ভাব নিচ্ছেন, তা ভাইয়ার সামনে বিড়াল হয়ে যান কেন শুনি? বিড়াল হয়ে যায় না পাখি, তোমাকে স্বীকার করার সৎ সাহস আছে আমার। কিন্তু আমাদের ভালোবাসাটাকে এভাবে কখনো প্রকাশ করতে চাইনি আমি শিশিরের সামনে। সে তো আমাদেরকে এভাবে দেখে ভুলও ভাবতে পারে আমরা কোনো যেন। ওসব কেন ভাবতে যাবে? আর আমরা তো কিছুই করছিলাম না। আপনি অসুস্থ তাই আমি একটু সেবা করছিলাম। হ্যাঁ, সেটা তো আমরা জানি, বাহিরের মানুষ তো জানে না। ধর জানতো আপনি। আমার ভাইয়ার মন মানসিকতা অত বাজেও না যতটা আপনি ভয় পাচ্ছেন। দেখি ছাড়ুন, আমি ভাইয়ার কাছে যাব। আহা ছাড়ুন না। উজান হিয়াকে আরও একবার বুকের মধ্যে জড়িয়ে নিয়ে একটা স্নেহের পরশ আঁকে হিয়ার কপালে। আলতো করে দরজা খুলে এদিক সেদিক দেখে বেরিয়ে আসে হিয়াকে নিয়ে। এদিকে নিজের উপর বসে থাকা রোদকে ঝাড়ি দিয়ে শিশির বলল, তুমি আমার কিসের উপর বসছো রোদ? নামো বলছে। হুঁশ ফিরতেই শিশিরের উপর থেকে নেমে দুগালে দুবার তবা তবা কাটলেও রোদেলা। ইস, মনে হচ্ছে লজ্জায় পুরো ডুবে যায় মাটির তলে। নিজেকে সামলে নিয়ে শিশিরের বুকে এসে পড়ল রোদ। পরিস্থিতিটাকে অন্যদিকে ডাইভার্ট করতে শিশিরের ঠোঁট জুগলে হাত রেখে দিয়ে বলল, এত লজ্জা কিসের আপনার শুনি? আপনার কোনো লজ্জা নেই যে তাই? আর এটা কি হচ্ছে? গেট লাগিয়ে দিয়ে এসব কি করছো তুমি? বাড়িতে কেউ নেই? না, আপাতত সেরকম কেউ নেই। সিয়াম আছে, কিন্তু আপাতত সে টাল হয়ে বেহুশ হয়ে পড়ে আছে। এত জলদি উঠবে বলে মনে হয় না। তোমার ভাই যেসব নেশা করে, তোমার বাড়ি থেকে কেউ কি কিছু বলে না? বাবা তো অনেক বলে, শুনলে তো সে এটা নাকি এখনকার কালচার। কালচার। দেখি ওঠো এখন, আমি উজানকে দেখতে এসছি। তোমার সাথে খোশ গল্প দিতে না। উঠবা কি? রোদ উঠল না, বরং আরো সুন্দর মতো শিশিরকে জড়িয়ে ধরে বলল, ইস, কবে যে এই মুখটা সারাদিন মাথা দিয়ে ঘুমাবো আমি। আর রোদের মাথায় হাত বুলিয়ে দিয়ে শিশির বলল, তুই তোর এই বিলের সাথে ছেড়ে আমার সাথে থাকতে পারবি তো রোদ?
রোদেলা শিশিরের বুকে মুখ ঘষে নিয়ে বলল। আগে আপনার সাথে নিয়ে গিয়ে তো দেখান। শিশির রোদের মাথায় ঠোঁট বুলিয়ে দিয়ে বলল। সব হবে, শুধু একটু ধৈর্য ধরো তুমি। রোদ একটা হাসি দিয়ে বলল। হুম। শিশির রোদকে নিয়ে উঠে এসে দরজা খুলে বাহিরে পা রাখতে হিয়া আচমকা এসে ভাউ বলে চিৎকার দিতেই অনেকটা ভয় পেয়ে উঠল শিশির। রোদও ভয়ে বেরিয়ে এসে কি হয়েছে বলে চিৎকার করতেই খিলখিল করে হেসে দিল হিয়া। ফোড়ন কেটে দিয়ে বলল। আপুর সাথে ভেতরে কি করতেছিলি ভাইয়া? শিশির কপাল কুঁচকে হিয়ার কান মুলে দিয়ে বলল। বেশি ভাগবি না, ছোট আছিস, ছোটের মতো থাক ফাসিল। আরে আরে, আর বলবো না কোনো, কানটা তো ছাড়। উজান শার্টের হাতা ফোল্ড করতে করতে এসে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল। ছোট বলিস কেন ওকে সবসময়? শি ইজ নাও অ্যাডাল্ট এনাফ। শিশির হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। এই হেবলি তো 80 বছরের বুড়ি হয়ে গেলে আমার কাছে সে ছোট্ট হিয়াই থাকবে, তাই না বডি? হিয়া মুস্কি হাসলো, মানে একদম ভাইয়ের আদরের গদ গদ হয়ে থাকবে সব সময়। রোদ এবার ফোড়ন কেটে দিয়ে বলল। শুধু ভাইয়ের কেন, আমার ননদিনী তার বরেরও খুব আদরের হবে, দেখে নিও তোমরা। লজ্জায় উজানের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল হিয়া, আর উজান চোখে আগুন দেখিয়ে বলল। থামবি কি তুই রোদ? হিয়ার হাফ ইয়ারলি পরীক্ষার সমাপ্তি ঘটল এর মধ্যে। উজানের কড়া শাসন আর রোদের এক্সট্রা কেয়ার সব মিলিয়ে পরীক্ষাটা বেশ ভালোই চলে গেল। কথা ছিল হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হলে কোচিং থেকে একটা বড়সড় ট্যুরের আয়োজন করা হবে। অনেকদিন হলো সেই ক্লাস 8-এ পড়াকালীন একবার কোচিং থেকে বাহিরে নিয়ে গিয়েছিল, কিন্তু এরপর সেই এত বছরে একবারও একটা পিকনিকে অবধি যাওয়া হয়নি, না কোনো ছোট্ট গেট টুগেদারের আয়োজন। তাই সবার বায়নাতে এবারে একটা ছোট্ট ট্যুরের আয়োজন করা হয়েছিল মহাস্থানগড় যাবার উদ্দেশ্যে। কিন্তু অনেকের কাছে এইটুকুনি পথই বিরাট পথের সমান মনে হলো। অনেকের গার্ডিয়ান অ্যালাউ করলো না, তাই শেষমেশ ঠিক হয় এই সামনের ভিন্ন জগৎ থেকে একটা ছোট্টখাটো পিকনিকের আয়োজন করে ঘুরে আসার। সবাই তো মহা খুশি, আর হিয়াদের ব্যস্ত আরও খুশি, কারণ আর 6 মাস বাদেই এই কোচিংয়ের পার্ট তাদের চুকে যাবে। যাবার আগে একটা পিকনিক হলে মন্দ হয় না, ব্যাপারটা হোক না হয় সেটা ছোট্ট করেই। আমি পিকনিকে যাব যাব যাব, তুই যেতে না দিলে আমি পালিয়ে যাব। হিয়া, বাচ্চাদের মতো জিদ করবি না। এমন না যে তোকে আমি ভিন্ন জগৎ কখনো দেখাইনি। সেদিন মামুনও যখন আসলো সবাই মিলে গেলে না ঘুরতে, আর কত যেতে হবে? আশ্চর্য তো, তোর সাথে যাওয়া, মামুর সাথে যাওয়া আর কোচিং থেকে সব ফ্রেন্ডরা মিলে যাওয়া কি এক জিনিস? ওখানে কত মজা হবে। লতা, মেহু সবাই যাবে, ইনফ্যাক্ট স্যাররাও সবাই যাবে। সায়রা ম্যাম যাবে, নীরব স্যার যাবে, আর উজান স্যার তো আছেই। তাহলে সমস্যা কি তোর? সমস্যা তুই নিজে। তুই যদি ম্যাচিওর হতি, 3 দিনে বুঝে চলতে পারতি, আমার কোনো চিন্তা ছিল না। কিন্তু তুই তো এখনো ছোট বাচ্চা, যদি হারিয়ে যাস। চিৎকার করে হিয়া বলল। আমি ছোট বাচ্চা না, আমি এখন ইন্টারে পড়ি। ও রোদ আপু, তুমি একটু ভাইয়াকে বোঝাও না, কেন এরকম করে আমার সাথে? আমি কি ছোট বাচ্চা বলো যে হারিয়ে যাব? রোদ হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে শিশিরের দিকে এগিয়ে কিছু বলতেই শিশির বলে ওঠে। একদম না, হিয়ার হয়ে কিছু বলতে আসবে না। আগেবার আমি সাথে ছিলাম, তারপরও কি হয়েছিল মনে আছে তোমার? চরকি থেকে পড়ে পুরো পা এখনো সেলের দাগ আছে। কোথায় দাগ আছে? একটু তো দাগ নেই, দেখো। এই তুই যা তো এখান থেকে, যাবি না আমি লাঠি তুলবো। শিশির ভয় দেখিয়ে বেতের স্কেলটা তুলতেই উজানের পেছনে টুক করে লাফিয়ে গিয়ে ভাও করে কেঁদে দিল হিয়া। এদিকে রোদ আদুরে কণ্ঠে শিশিরের বাহু ধরে বলল। আচ্ছা, তুমিও তাহলে ওদের সাথে গেলেই তো পারো, আর ঝামেলা থাকছে না। বাড়িতে চাচি চাচু দাদি কেউ নেই রোদ। আর কাল কেন, পরশু রাতে ওরা ফিরবে না। দোকান সামলাতে হবে, ওর বায়না শুনলে হবে এখন আমার। এই জন্যই তো বলছি, বাড়িতে ও একা কি করে থাকবে? এই কয়দিন একা ছিল না ও বাড়িতে? কি মুশকিল, এই কয়দিন ছিলটাই বা কোথায় ও বাসায়? সারাদিন তো কলেজ কোচিং বাইরে, আর রাতে তুমি আরও। তাহলে আর কাল তো শুক্রবার, কি করবে মেয়েটা বাসায় একা? কালকে তো আমিও থাকবো বাসায়, কাল তো আমারও দোকান বন্ধ।
বিরক্ত হয়ে গেল রোদ। এ তো দেখছি কোনো যুক্তিই শুনতে চাইছে না। আশ্চর্য। এদিকে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনজনের কাহিনী দেখে যাচ্ছিল উজান। শিশিরের কাট কণ্ঠ, রোদের অস্থির চিত্তে বোঝানোর ভঙ্গি আর হিয়ার চোখের টপ টপ নোনা জল, তিনটে জিনিস বেশ বিন্দাসে উপভোগ করছিল যেন সে। হিয়া উপায়ন্তর না পেয়ে উজানের শার্ট খিচে ধরে করুণ চাহনি দিয়ে বলল, একটু বোঝান না আপনি ভাইয়াকে, আপনি বোঝালে ঠিক রাজি হয়ে যাবে প্লিজ। হাতে থাকা বিস্কুটটা মুখে দিয়ে হাত ঝাড়ল উজান। পাশ থেকে পানিটা গিলে নিয়ে মুখ মুছতে মুছতে শিশিরের সামনে এসে দাঁড়িয়ে হাত দুটো ভাঁজ করে নিল, নাকটা বুড়ো আঙুলে ঘষে নিয়ে বলল, আমাকে ভরসা করিস তো তুই? তোকে ভরসা করি, কিন্তু হিয়াকে না। কথাটা ঠিক হজম হলো না হিয়ার। রেগে গিয়ে চিৎকার করে হিয়া বলল, কত খারাপ তুই ভাইয়া, কথাই বলবো না আমি তোর সাথে। বলেই হন করে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে গিয়ে মুখ গোমরা করে বসে রইল হিয়া। এদিকে রোদও রেগে গিয়ে বলল, দেখলে তো মেয়েটা কত মন খারাপ করে চলে গেল। ও কত বড় হয়েছে তো এখন, তাই না? ওকে একটু তো একা বের হতে দিতে হবে, নিজে কিছু শিখতে হবে তো। এইভাবে কতদিন তোমার উপর ডিপেন্ড করে চলবে আজব? রোদ একদম ঠিক বলেছে শিশির। হিয়াকে তো এখন শিখতে হবে সবকিছু। কতদিন আমি তুই বা চাচ্চুর সাথে গিয়ে সব করবে? তার তো নিজেরও একটা স্বাধীনতা আছে। সেটা বিষয় না। আজ যদি লতা বা মেয়েদেরকে কেউ কিছু বলে বা করে, ওদের নিজেদের প্রোটেক্ট করার মতো ক্ষমতা আছে। কিন্তু হিয়া, সে তো ভয়ে আগেই কাঁদতে শুরু করবে। ওর তো শুধু আমার সাথে জবরদস্তি চলে, অন্য মানুষের সামনে তো একটা কথাও বলতে পারে না। তার জন্য তুই নিজে দায়ী, আর কোনো কথা না। কাল হিয়া যাচ্ছে আর হিয়ার সব রেসপন্সিবিলিটি আমার, ওকে? তুই পারবি না ওকে সামলাতে? ফিস ফিস করে উজান বলল। এতদিন সামলে আসলাম, আর বলে কিনা। শিশির এক প্রকার জোড়াজুড়িতে রাজি হয়ে নিল ঠিকই, কিন্তু খুব একটা ভরসা করতে পারল না। একটা দীর্ঘশ্বাস টেনে ওয়াশরুমের দিকে যেতেই উজান নিজের বাহুর দ্বারা রোদের কাঁধে আলতো করে ধাক্কা দিয়ে বলল, একটা তো থ্যাঙ্কস ডিজার্ভ করি আমি, তাই না বল? ভাব ধরে রোদ বলল, কিসের জন্য? এই যে কাল আমি আর হিয়া তো যাচ্ছি, এদিকে তুই আর শিশির, বাড়ি কিন্তু পুরো ফাঁকা। উজানের কাঁধে একটা বাড়ি দিয়ে রোদ বলল, ফাজিল একটা। তোর বন্ধু পুরাই নিরামিষের গোডাউন ভাই। বিয়ের 2-3 বছরের তোকে মামা বানাতে পারবে কিনা সন্দেহ আছে আমার। বাস ভাড়া করে ছোট বড় স্যার ম্যাডাম সব মিলিয়ে 55 জনের একটা পুরো গ্যাং এসে পৌঁছালো ভিন্ন জগৎ এর মূল ফটকে। সেই ফটক থেকেই শুরু হলো সবার হই হুল্লোড় আর হাসি মজা, আনন্দে মাখামাখি। যে যার টিমে, যে যার ক্লাসে, যেই স্যারের অধীনে যেভাবেই ঘুরে ফিরে দেখা হলো চারিপাশ। মাঝে মধ্যে দল বদলে গেল, কেউ বা এসে নিজেদের ইচ্ছে মতো দলে যোগ দিল, আবার কখনো সব দল এক হয়ে ঘুরে চলল আশপাশ। কারো কাছে যেমন ভিন্ন জগৎ এই প্রথম দেখা, কারো কাছে বা বছরে অনেকবার। হিয়ার কাছেও ব্যাপারটা অনেকবার দেখার মতো। এই তো সেদিন মামুরা শহরে বেরোতে আসায় সেও এসেছিল মামু ঋতু সবার সাথে মিলে ভিন্ন জগৎ দেখতে। তাই হিয়ার মাঝে নতুনত্ব দেখার সেরকম একটা অনুভূতি আজ মনে নেই। বন্ধুদের সাথে আসতে হয়, মজা নিতে হয়, তাই জন্যই আসা আর কি। একটা সময় হাঁটতে হাঁটতে খুব বোরিং আর বিরক্ত হয়ে উঠল হিয়া। সবাইকে দেখো কিরকম কাপল হাঁটছে, স্যাররাও কিছু বলছে না আজকে, কত খারাপ। লতাটাও ওই যে ফয়সালের লিস্ট ধরেছে, সেটা ছাড়ার তো নাম গন্ধই নেই, যেন তার বেয়াদব একটা। রাগে একটা বসার জায়গা বসে পড়ল হিয়া। না হাঁটতে ভালো লাগছে না, আর সবাই এদিকটা ঘুরে দেখুক, তারপর না হয় আবার ওদের সাথে হাঁটা ধরবো। ব্রেঞ্চে বসে পা দুলিয়ে দুলিয়ে প্রকৃতি দেখছে হিয়া, আর লতা মেহু এদের দিকে তাকিয়ে আফসোসের শরীর টেনে বলছে। হঠাৎই কোথা থেকে ধূপ করে এসে হিয়ার পাশে বসে একটা বিরাট হাই তুলল উজান। একটা রাফ অ্যান্ড টাক অ্যাটিটিউড নিয়ে চোখের ব্ল্যাক সানগ্লাসটা ঠিক করে হিয়ার দিকে ড্রিঙ্কের বোতলটা এগিয়ে দিয়ে বলল, খাবে? হিয়া মুখ ফিরিয়ে বলল, না। উজান বুঝলো হিয়া একটু রেগে আছে, হিয়ার গাল টেনে দিয়ে বলল, এখানে একা একা বসে আসো যে? এমনি ভালো লাগছে না। হঠাৎ দেখি শরীর খারাপ নাকি? না, শরীর ঠিক আছে। তাহলে? আমার কিছু ভালো লাগছে না। সবাইকে দেখুন তো কি সুন্দর কাপল ঘুরছে, আর আমরা আসছি থেকে আপনি ছেলেদের টিম নিয়ে পড়ে আছেন, আমার সাথে একটু কথাও কি বলছেন না? এগুলো কি ঠিক? কোথায় কথা বলছি না? এখন আমি ম্যামদের সামনে কি করে তোমার সাথে আলাদা? আমি ফয়সালদের মতো স্টুডেন্ট হলে না একটা কথা ছিল হিয়া। এই জন্যই লতা আপনাকে এমনি এমনি নিরামিষ ডাকে না, ভেতর ডিম একটা।
আরে এটা ভয়ের বিষয় না, এটা সৌজন্যতার বিষয়। বড়দের সামনে আমি এখন যদি তোমাকে নিয়ে ব্যস্ত থাকি, ওরা আমার ব্যাপারে কি মিন করবে? আচ্ছা বাদ দাও, ড্রিঙ্কটা খাও, ভালো লাগবে। তোমাদের রিমা ম্যাডামের জন্য কিনলাম, বললো খেতে ইচ্ছে করছে নাকি। হিয়া কপাল কুঁচকে উজানের দিকে তাকিয়ে বলল, এক সেকেন্ড, রিমা ম্যাডামের টেস্টটা পেয়েছে তো আপনাকে কেন বলতে হলো? আর কেউ ছিল না? মানে? না, আমি আসছি থেকে দেখছি আপনি আমার দিকে তো দেখছেন নাই, উল্টো রিমা ম্যাডামের প্রতি যেন আপনার এক্সট্রা কেয়ার বাড়ছে। কি চলছে হ্যাঁ? আমাকে ঠকালে কিন্তু ভাইয়াকে বিচার দিতে 2 সেকেন্ডও সময় লাগবে না আমার। হ্যাঁ, আর ভাইয়া তো জানেন বোনের জন্য বেস্ট কেন পুরো পৃথিবী উল্টে দিতে পারে। তুমি না একটু 1-2 লাইন বেশি বুঝো ইয়া। অ্যাটলিস্ট রিমাকে দেখে কিছু শেখা উচিত তোমার। ব্যাচমেট আমরা, সামনে প্রফ। মেয়েটাকে দেখো, বাসের মধ্যে পুরো রাস্তা বই নিয়ে পড়ে আসলো, আর তুমি? আমি কি? নিজেকে প্রশ্ন করো, তুমি কি এবার ইন্টার দেবে? তোমাকে দেখে বোঝার উপায় আছে? সেই পড়াশোনা তো নেই। আপনি আমার সাথে রিমা ম্যামের তুলনা করছেন? এটাকে তুলনা বলে না, জাস্ট তোমাকে পড়াশোনার গুরুত্বটা বোঝাচ্ছি আমি। তাই তো, আমি তো অবুঝ। বলেই হিয়া মুখ গোমরা করে সামনে হাঁটা ধরল। আর কথাই বলবো না এই লোকের সাথে, থাকুক রিমা কিমাকে নিয়ে, আমি কে? সবার বায়নায় ভূতের ঘরে যেতে দিতে রাজি হলেন স্যার ম্যাডাম। বেশ মজা করে ভূতের ঘরের ভূত পেতনি উপভোগ করলো সবাই। ভূতের ঘর থেকে বেরিয়ে সবাই সামনে হাঁটতে শুরু করলো, কেউ বা দাঁড়িয়ে ছবি তুলতে শুরু করলো ভূতের সাথে। উজান বড় স্যারের নির্দেশে নীরব সহ আরও 2 জন স্যারকে নিয়ে বাসের দিকে এগিয়ে আসলো। দুপুর প্রায় 3টে 3:30 পার হচ্ছে। এখন লাঞ্চ করাটা জরুরি। গাড়িতে সবার জন্য 1 প্যাকেট করে ফুল বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে, যেগুলো নিয়ে আসতে ওদিকে যাওয়া। এদিকে হিয়া লতার সাথে হাঁটছে। হাঁটতে হাঁটতে লতা হিয়ার হাত ছেড়ে দিয়ে বলল, একটু ব্যাগটা ধর তো পেতনি, লিপস্টিকটা একটু দেখি ঠিক আছে কিনা। আর কত লিপস্টিক ডলিস মুখে? তখনও তো দেখলাম আয়না নিয়ে বসা। আরে ফয়সাল বদমাইশটা খেয়ে ফেললো না তো সব? খেয়ে ফেললো মানে? ফয়সাল তোর ঠোঁট থেকে কি করে? বুঝে আসতেই চোখ বড় বড় করে তাকিয়ে মানে তোরা ভূতের ঘরে? লতা লজ্জায় লাল হয়ে হিয়ার কাঁধের সাথে কাঁধ ঝাঁকিয়ে বলল, কোনো বাবুই মনে হয়। তুই ওই উজান স্যার ভেতরে কিছু করিসনি? নাউজুবিল্লাহ, তবা তবা, এসব করতে যাব কেন আজব? মানে তোরা সত্যি কিছু করিসনি? আশ্চর্য তো, কি করব? এখানে ভূত আসছিল, আমি ভয় পাইছিলাম, তখন স্যার আমাকে অভয় দিচ্ছিল, এই তো যা। হ্যাঁ, ভূত তো এসে তোর গালে টিপে ধরতো না, ঠিকই আছে। স্যার তো একটা নিরামিষ, আর তুই হইছিস একটা আলুর ভর্তা, তা আবার উনমনিস ছাড়া বেসাদের ভর্তা। বলেই সামনে হাঁটা দিল লতা। হিয়া চেঁচিয়ে বলল, আরে কিসের আলু ভর্তা? লতা শুনে যা, কোথায় যাচ্ছিস? আরে বলে তো যা। ভূতের ঘরে ঢুকলে কিস যে করতে হয় আমি তো জানতাম না। এই লতা লতা ধুর, না শুনে চলে গেল। আশ্চর্য তো, ভূতের ঘরে ঢুকলে কিস করতে হয় এটা তো জানতাম না। আমিও স্যারকে কিস করব? আমাকে নিরামিষ বলে গেল, এত বড় সাহস এই পাতার বাচ্চা। দাঁড়া তুই। বলেই হিয়া রাগে গজগজ করতে করতে ব্যাগ থেকে ফোনটা বের করে উজানের নাম্বারে ফোন লাগালো। আস্ত একটা কিস করেই ছাড়বো, এত বড় ইনসাল্ট। এদিকে উজানের 2 হাত ভর্তি বিরিয়ানির প্যাকেট দিয়ে, যার উপর বিরিয়ানির প্যাকেট শর্ট বিধায় চলছে সবার মাথা গরম। এমন সময় হিয়ার ফোন আর এই কিস নামক আবদারি মেজাজ পুরো তুঙ্গে উঠল উজানের। হাত বন্ধ বিদায় নীরব স্যারকে বলল ফোনটা পকেট থেকে বের করে স্পিকারে দিতে। উজান কি আর জানতো অপর পাশের তার পিচ্ছি হিয়ার এই কিস নামক মধুর বাণী? হ্যাঁ ইয়া বলো। আপনি কোথায়? আমি তোমাদের খাবার নিতে এদিকে এসেছি। কেন? আমি আপনাকে নিয়ে আবার ভূতের ঘরে যাব, আপনি এক্ষুনি আসুন। আর ইউ গন ম্যাড হিয়া? একটু আগেই তো ভূতের ঘর থেকে বের হলাম আমরা, আবার কিসের জন্য? আমি আপনাকে ভূতের ঘরে নিয়ে গিয়ে কিস করব, মানে ঠোঁট খাবো আপনার। আসুন তো আপনি তাড়াতাড়ি। উজানের সাথে চোখ বড় সড়ো করে তাকালো নীরব স্যার নিজেও। উনি ফিক করে হেসে দিল। উজান চটে গেল, পাগল নাকি এই মেয়ে? হোয়াট? আরে কিস করব, কিস ইংলিশ বোঝেন না আপনি? শাট আপ, ফোন রাখো। খুব জোরে ঝাড়ি দিয়ে কথাটা বলল উজান, আর বলেই নীরবকে চোখের ইশারায় আদেশ করলো ফোন কাটতে। নীরব স্যার ফোন রেখে দিয়ে এমনই হাসি দিল যে মানুষটা বোধহয় এখানেই হাসির চোটে দম হারিয়ে ফেলবে। যা, ফোন কেটে দিল। এটা তো কিসই করব, একটা তো কিসই করব বলেছিলাম, তাই জন্য এরকম চটে যেতে হবে? কত খারাপ।
বিকেল তখন আসরের কিছু পর সব মেয়ে গ্যাং মিলে বসে আছে বড় ছাউনিটার নিচে। ঠিক সেই মুহূর্তে সুইমিং পুলের দিক থেকে অবন্তীসহ দৌড়ে আসলো মোহিনী। এসেই শুরু হলো এই মেয়ের যত পাকা পাকা সব কথা। দোস্ত, ওইদিকে তো পুরোই কাহিনী হচ্ছে। সব ছেলেরা মিলে পুলে নামছে, তাও আবার পুরো গেঞ্জি ফেঞ্জি খুলে, একদম খুললাম। হিয়া মেহুর থেকে চিপসের প্যাকেটটা কেড়ে নিয়ে চিপস খেতে খেতে বলল, তোর নজর তো পুরাই খারাপ আছে মেহু। স্যারদের দেখে আসলি ওভাবে ছি। মেহু হেসে দিয়ে বলল, আরে শোন না, ফয়সাল নামছে, ভাই সাঁতরাচ্ছে। ব্যাটা এত শুকনো লতা ওরে জড়ে ধরে কেমনে ভাই, হাড় হাড্ডি সব বাহির হয়ে আছে। এই তোর গুতা লাগে না রে লতা? লতা মেহুকে ভেঙচি কেটে দিয়ে বলল, ঘুতা লাগবে কেন? তুই জানিস ওরে জড়ায় ধরলে আমি কত শান্তি পাই, মনে হয় স্বর্গে ভাসছি, এত আরাম। সবাই লতার কথাই হেসে উঠতেই মেহুর সাথে দাঁড়ানো অবন্তী হো হো করে হেসে বলে উঠল, ভাই বিশ্বাস কর, আমি শুধু ওখানে রিয়াদকে দেখে যাচ্ছিলাম। ছেলেটা এত না দুষ সব একদম ডবল হয়ে, কিছু মনে করিস না আবার তনু। তনু একটু বোকাশোকা টাইপ, তাই সবাই ওকে আর রিয়াদকে নিয়ে এরকম মজা করে অলওয়েজ। আর বেচারি কিছু বুঝেও বলতে পারে না। না রে, আমার রিয়াদটা না একটু বেশি তুলতলে, জড়িয়ে ধরলে এত আরাম লাগে, মনে হয় গাল দুটো চটকে দিই, খুব কিউট। সাথে সাথে লজ্জায় লাল হয়ে দৌড়ে পালালো তিন্নি। তখনই তিশা এসে হিয়ার কানের কাছে সাধল, ভাই উজান স্যারটা এরকম কেন? মনে তো হচ্ছে আজ ঘুরতে আসা অর্ধেক নারী জাতি তার উপর ক্রাসিত হয়ে হুঁসারিয়ে ফেলবে দোস্ত। এরকম বডি, হাইট, সিক্স প্যাক, হায় মাবুদ, রক্ষা করো আমাকে। হিয়ার কপালে ভাঁজ পড়ল। তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে বলল, কি সমস্যা, এরকম বলছিস কেন হঠাৎ? তিশা উত্তর করল, গিয়ে দেখ তোর উজান স্যার কিরকম জামা কাপড় ছাড়া হাফ প্যান্ট পরে সুইমিং পুলে কাঁপাচ্ছে। ভাই পাড়ের এদিক থেকে মেয়েগুলা স্যারকে ওভাবে দেখে। আর বলতে পারল না তিশা। যেন একরাশ লজ্জা গ্রাস করলো তাকে। কিন্তু লজ্জার বদলে পাহাড় সমান রাগ এসে জমতে শুরু করলো হিয়ার সারা শরীর জুড়ে। দেখতে হচ্ছে তো ব্যাপারটা, যেই বলা সেই কাজ। সুইমিং পুলের দিকে এক ছুটে দৌড়ে আসলো হিয়া। এসে দেখতে পেল তার উজান স্যারের রংবাজি। এই ঢং দেখো, কেমন স্টুডেন্টদের সাথে সাঁতার কম্পিটিশন করছে, পুশ আপ দিচ্ছে। লজ্জা শরম তো নাই, শরীরের সব বোঝা যাচ্ছে। ছি, এটা কোনো সিস্টেম? মেয়েগুলোকে দেখো, ছি ছি ছি, এ জন্মে কোনোদিন ছেলে দেখেনি বুঝি। চারদিক থেকে ঘেরা দিলেও তো হতো। আমি বোধহয় দুনিয়ায় একমাত্র ভদ্র মেয়ে, না হলে লতা আর মেহুর যা দেখলাম সেগুলো গেছে পুরো বানের জলে ভেসে। পাড়ের একদম ধার ঘেঁষে উজানকে কন্টিনিউয়াসলি ফোন করতে থাকলো হিয়া। ভেজা হাত, সব স্টুডেন্ট সামনে কি করি বা হিয়ার ফোন ধরবে উজান এখন। তোয়ালে কাঁধে নিয়ে পাড়ে এসে বসে হিয়ার ফোন পিক করতে চেঁচিয়ে উঠল হিয়া। চিৎকারের সহিত বলল, আপনি জামা কাপড় পরবেন না আমি নামবো পুলে? হ্যাঁ কোনটা? কাজ নেই কর্ম নেই, আসছি থেকে আমার একটা কথা শুনছেন না আপনি? এরকম জানলে আসতামই না আমি আপনার সাথে। এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছেন আমায়? জামা কাপড় পরবেন না? আমি লজ্জা করে না মেয়েদের শরীর দেখিয়ে বের হচ্ছেন? ছি। হয়েছে বলা শেষ? এখন যা বলেছি তাই করুন। এক সেকেন্ড। ফার্স্ট অফ অল, কে আমাকে কিভাবে দেখছে দিস ইজ নট মাই ম্যাটার। সেটা ওদের সমস্যা, আমার না। তাহলে জামা কাপড় পরে সুইমিং করুন ফার্স্ট। তোমার মাথার কি সব স্ক্রুই ঢিলা হিয়া? আমি কি এক্সট্রা জামা কাপড় এনেছি যে জামা কাপড় পরে সুইমিং করব? তাহলে করতে হবে না, উঠে আসুন। আমি রাখছি। এমনিতে নীরবের সামনে এমন একটা সিচুয়েশনে ফেলেছো তুমি, এখন আর কিচ্ছু না। গিয়ে চুপচাপ ম্যাডামদের সাথে ঘুরো, যাও। বলেই ফোন কেটে আবারও স্যারদের সাথে সাঁতারের নাম লিখল উজান। এদিকে রাগে পুরো বোম হয়ে ফেটে পড়তে শুরু করলো হিয়া। এত সাহস! প্রথমে নতুন ম্যাডামকে নিয়ে আমাকে কথা শোনালো, তারপর কিস করতে বললাম, ঝাড়ি দিল। এখন জামা কাপড় পরে সুইমিং করতে বলছি, উল্টো ফোন কেটে দিল। আজ তো এর একটা হ্যাস্ত ন্যস্ত করেই ছাড়বো আমি। দাঁড়ান আপনি। কি করি ভাবতে ভাবতে সামনে থেকে আসা ফারহানের দিকে চোখ পড়ল হিয়ার। ফারহান একটা কাপড় দিয়ে মাথা মুছতে মুছতে পাড়ের দিকে এগিয়ে এসে একটা জায়গায় বসে পড়তেই হিয়া দৌড়ে এসে ধপ করে বসে পড়ল ফারহানের পাশে। হিয়াকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেল ফারহান। আশেপাশে উজান স্যার নেই তো? হিয়া, কি করছিস এখানে? প্লিজ যা, দেখ
ওই চিঠি, ওই মোড়ের মাথায় তোকে আসতে বলা সব সব ভুলে যা। এখান থেকে আমরা ভাই, বল না বল। হিয়া ফারহানের নাক টেনে দিয়ে বলল, ওকে ভাই টু, এত কিসের ভয় তোর? আমি আছি না। এখন আমার কথা না শুনলে স্যার তোকে বড্ড পানিশমেন্ট দেবে কিন্তু। কি কি কথা শুনতে হবে তোর, বল। চল না আমরা দুজনে কোথাও থেকে একটু আইসক্রিম খেয়ে আসি। দেখ অনেক দোকান আছে এখানে। না হিয়া, স্যার শুনলে আমাকে খুন করে দেবে। দেখ অনেক দোকান আছে এখানে। আরে কিচ্ছু বলবে না। ভাই হয়ে বোনকে একটু আইসক্রিম খাওয়াতে পারবি না প্লিজ রাফু? না হিয়া, আমার ভয় লাগে, প্লিজ যা। প্লিজ ফারু। আচ্ছা ঠিক আছে, একটা সেলফি তো তুলতে পারি তোর সাথে। আমাদের ভাই বোনের স্মৃতি হয়ে থাকবে। আর কখনো এরকম সময় আসে কিনা। তুলবি, কিন্তু স্যার যদি। আরে স্যারই তো বললো সবার সাথে ছবি তুলে স্মৃতি করে রাখতে। বোকাটা বোঝেও না। ঠিক আছে, তোল তাহলে। হিয়া খুশিতে গদগদ হয়ে উঠে ফারহানের বাহু ধরে ফটাফট একটা ক্লোজলি সেলফি তুলে নিতে বিশ্বজয়ের হাসি দিয়ে উঠল। এবার দেখুন উজান স্যার কিরকম লাগে। সাথে সাথে আমার কলিজার ফারহান সোনা। ক্যাপশনের ছবি সেন্ড করে উজানের হোয়াটসঅ্যাপে। তৎক্ষণাৎ সিন না করলেও সুইমিং শেষ করে জামা কাপড় পরে নিয়ে ফোন চেক করতে আটকে ওঠে উজান। কপালের গাঢ় রগগুলো ফুটে ওঠে মুহূর্তেই। হিয়াকে কি এসব করতে নিয়ে এসেছে নাকি সে এখানে? এই মেয়ে তো দেখছি, তাও আবার ফারহানের সাথে এত ক্লোজলি। একটা মুহূর্ত বিলম্ব না করে শার্টের বোতাম লাগাতে লাগাতে উজান দৌড়ে আসলো হিয়ার কাছে। চুলগুলো এখনও মোছা হয়নি উজানের। ভেজা চুল আর হালকা বেগুনি শার্ট আরও একবার মন কেড়ে নিল উপস্থিত সব মেয়েদের। হিয়া ভাব ধরে কিছু বলতে যাবে অমনি হিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আছাড় মারল উজান। একবার না পরপর 3 বার আছাড় মেরে তবেই শান্ত হলো উজানের রাগান্বিত মন। এখনও ফোন হাতে হতবম্বের মতো দাঁড়িয়ে আছে হিয়া। এটা এটা কি হলো তার ফোনের উপর দিয়ে? এটা কি ঝড় না ভূমিকম্পের ফল? একদম গুঁড়ো গুঁড়ো। ভ্যা করে কেটে দিল হিয়া। কত কাহিনী কেচ্ছা করার পর গিয়ে শিশির ভাই এই ফোন কিনে দিয়েছিল আমাকে। আর স্যার কিনা। কান্না থামিয়ে রাগে গটগট করতে করতে উজানের সামনে এসে দাঁড়ালো হিয়া। আজকে তো খুনই করে ফেলবো এই লোকটাকে আমি। ক্রোধান্বিত হিয়াকে দেখেই নিজের ফোন লুকিয়ে রাখলো উজান। কিন্তু ফোন রেহাই পেলেও রেহাই পেল না উজান নিজে। উজানের মাথার সব চুল খিচে ধরলো হিয়া। এত শক্ত চুল এনার একটাও রাখবো না, পুরো টাক বানিয়ে রাখবে, এত খারাপ। কলিং বেলের লাগাতার শব্দে গায়ের শার্টটা কোনো মতে পরে নিয়ে দরজার গ্রিলের কাছে আসতেই থমকে গেল শিশির। রোদেলা এই অবেলায় বাড়িতে? রোদ, তুমি তুমি হঠাৎ কোনো দরকার? হ্যাঁ, খুব দরকার। হিয়ার কাছে না আমার একটা গল্পের বই ছিল। বইটা আসলে আমার না, আমার এক বান্ধবীর। তার নাকি ওটা আজকেই আর্জেন্ট লাগবে। প্লিজ হিয়াকে বলো না বইটা দিয়ে যেতে। হিয়া তো পিকনিকে গেছে, বলে গেলে তুমি? ও একদমই খেয়াল ছিল না। তাহলে তুমি দরজাটা খোলো, আমি গিয়ে নিয়ে আসি। হিয়া টেবিলেই আছে হয়তো রাখা। তুমি ভেতরে আসবে না? বাড়িতে কেউ নেই, তুমি এভাবে? তুমি আমাকে গেট থেকে দাঁড়িয়ে দিচ্ছ শিশির। এই পাগলি, না তা কেন হতে যাবে? কিন্তু আচ্ছা আসো, খোঁজে দেখো পাও কিনা। শিশির গ্রিলে লাগা তালা খুলে দিতেই রোদ টপাটপ এক লাফিয়ে ভেতরে লাফিয়ে যায় আর শিশিরের হাতে থাকা তালা চাবিটা নিয়ে তালা লক করতে করতে হুকুম ছাড়ে। তুমি আমায় গেট থেকে তাড়িয়ে দিচ্ছ শিশির। এক কাপ চা করো তো, খুব মাথাটা ধরেছে। শিশির পুরো বনে যায় ওই মুহূর্তে। কি চলছে রোদের মনে তা বুঝতেই রোদের তালা লাগানো শেষ। শিশির হুঁ করতেই রোদ তার আঙুলের ডগায় চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে হিয়ার রুমে এসে টেবিল হাতড়াতে থাকে। রোদের পেছনে আসে শিশির। রোদ হিয়ার সব বই খাতা উল্টাতে উল্টাতে বলে, কি হলো কি? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কি আমার? যাও এক কাপ চা করে আনো। তুমি সত্যি চা খাবে রোদ? হ্যাঁ, না খেলে আবার বলতে কেন যাবো? আশ্চর্য। আর শোনো, আমার চায়ে কিন্তু চিনি কম দিতে হয়, খেয়াল আছে তো? শিশির ওর ঠোঁটজোড়া ভিজিয়ে নিয়ে কি একটা চিন্তা করলো। তারপর মুখ নামিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। আসলে তার বুঝতে ঠিক অসুবিধে হচ্ছিল এই মুহূর্তে ঠিক কি হচ্ছে তার সাথে। সে কি এই ফাঁকা বাড়িতে রোদের জন্য চা বানাচ্ছে? আর রোদি বা হঠাৎ কি মনে করে এই ভর দুপুরে এখানে?
আর 7-5 ভাবতে পারল না শিশির। চায়ের কেতলিটা গ্যাসে বসিয়ে পানি ঢাললো আর কিছু সময় পর চা পাতার সাথে মিক্সড করলো হালকা চিনি। চা হাতে হিয়ার রুমে আসতেই দেখতে পেল তার রোদরানি হিয়ার রুমে নেই, বরং তার রুমে গিয়ে তারই বিছানার ফ্লোরে বিছানায় পায়ে পা তুলে বালিশে হেলান দিয়ে বইয়ের পাতা উল্টাচ্ছে। ভ্রুকুচকে রোদের পায়ের কাছে গিয়ে বসলো শিশির, কপালে ভাঁজ এঁটে বলল, কি মতলবে বাড়িতে আসে আপনার, শুনি একটু। রোদ অবাক হবার ভঙ্গি এঁটে উঠে বসলো, সাথে আদুরে সুরে টেনে বলল, মতলব? কিসের মতলব? শিশির রোদের দিকে চা বাড়িয়ে দিয়ে বলল। নাও। রোদ মুচকি হাসি দিয়ে চাটা নিয়ে ফু ফু করে খেতে শুরু করলো। শিশির ফ্লোরের সাথে লাগানো দেওয়ালটাতে পিঠ ঠেকিয়ে রোদের পা জোড়া নিজের উপর রাখলো আর তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকলো তার রোদ রানীর চা খাওয়ার প্রত্যেকটা ভঙ্গি। কতক্ষণ থাকবে এখানে? ওলে, তুমি বুঝে গেছো আমি এখানে থাকতে এসেছি? শিশির উল্টো দিকে মুখ করে বলল। রোদ হেসে বলল,